নমস্কার বন্ধুরা, সন্তু একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। তো দেখো, আজকে আমরা মডেল কোশ্চেন পেপার 20 নিয়ে আলোচনা করব। তো এর আগে কিন্তু 1 থেকে 19 পর্যন্ত যে সেটগুলো দেওয়া হয়েছে সেগুলো কিন্তু যারা এখনও দেখোনি তারা অবশ্যই দেখে নিও। আর আর একটা যেটা কথা বলার সেটা হচ্ছে, আমাদের সন্তু একাডেমি এই চ্যানেলের নামে একটা টেলিগ্রাম চ্যানেল আছে এবং আমরা যেখানে পিডিএফ প্রোভাইড করে থাকি। তোমরা যারা অনেক দিন ধরে প্রিপারেশন করছো, তারা যদি মনে করো প্র্যাকটিস করবে, তারা কি করবে, আগে পিডিএফ দেখে তোমরা আগে করে নাও যে কতগুলো পারছো, এবং তারপরে তোমরা ভিডিও দেখে নিয়ে তোমরা মেলাতে পারো। তো নিজেদের জায়গাটা কেমন কি আছে, পজিশন কেমন, সেটা তোমরা বুঝতে পারবে। তো চলো আজকে মডেল কোশ্চেন পেপার 20 নিয়ে আলোচনা করি। ফার্স্ট কোশ্চেন কি আছে বলছে, কোন বিজ্ঞানী আলোর প্রতিসরণের প্রথম সূত্রটি আবিষ্কার করেন? স্নেল, টলেমি, ম্যাক্সওয়েল নাকি রনজেন? তো রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার অপশান বি, টলেমি। কিন্তু এই যে আলোর যে প্রতিসরণের দুটো সূত্র আছে তোমরা জানো, প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র। তো প্রথম সূত্রের কথা কে বলেন? বিজ্ঞানী স্নেল প্রথম সূত্র আবিষ্কার করেন, আর বিজ্ঞানী তোমার হচ্ছে বিজ্ঞানী টলেমি হচ্ছে প্রথম সূত্র আবিষ্কার করেন, আর স্নেল হচ্ছে দ্বিতীয় সূত্রের আবিষ্কার করেন। আর যদি বলি রনজেন, বিজ্ঞানী রনজেন কি আবিষ্কার করেন? এক্স রশ্মি আবিষ্কার করেন। পরবর্তী কোশ্চেন দেখো, শিবসমুদ্রম জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? বিহার, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ নাকি কর্ণাটক? তো রাইট অ্যান্সার কর্ণাটক রাজ্যে কিন্তু এই শিবসমুদ্রম জলপ্রপাত কিন্তু অবস্থিত। জলপ্রপাত থেকে তোমরা জানো একটা করে কোশ্চেন থাকবেই, এবং এটি কিন্তু কাবেরী নদীর এর সাথে সংশ্লিষ্ট যে নদীটা সেটা হচ্ছে কাবেরী নদী। সেরকম তোমরা জানো গেরসাপ্পা বা যোগ জলপ্রপাত যাকে বলা হয় সেটাও কর্ণাটকে অবস্থিত। কর্ণাটকে আছে কুঞ্চিকল জলপ্রপাত, যেটা উচ্চতম জলপ্রপাত। হ্যাঁ, ভারতের উচ্চতম, যদি পরীক্ষা আসে ভারতের উচ্চতম জলপ্রপাত, এটা কিন্তু কর্ণাটকের কুঞ্চিকল জলপ্রপাত কিন্তু ভারতের উচ্চতম জলপ্রপাত। তারপরে কর্ণাটকে আরেকটা জলপ্রপাতও আছে, আরেকটা জলপ্রপাত যথাসম্ভব কর্ণাটকে আছে, কুঞ্চিকল, গেরসাপ্পা বা যোগ, আর একটা হচ্ছে শিবসমুদ্রম। ওকে, পরে দেখা যাবে। যদি বলি ঝাড়খণ্ডে কি জলপ্রপাত আছে? ঝাড়খণ্ডের হুন্ড্রু জলপ্রপাত বা হুড্রু জলপ্রপাত, যেটা সুবর্ণরেখা নদী, এর সঙ্গে সংশ্লিষ্ট নদী হচ্ছে সুবর্ণরেখা। তো ঝাড়খণ্ডের আছে হুড্রু জলপ্রপাত। এবং বিহারে যে জলপ্রপাত আছে, বিহারে কি আছে? বিহারে জলপ্রপাত হচ্ছে, এটা যথাসম্ভব বিহারে রাকিমকুণ্ডু জলপ্রপাত, যেটা সেটা হচ্ছে বিহারে আছে। চলো পরবর্তী কোশ্চেন দেখো, বলছে কালীবঙ্গান শহরটি বর্তমানে কোন রাজ্যে অবস্থিত? গুজরাট, হরিয়ানা, উত্তরপ্রদেশ নাকি রাজস্থান? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশান ডি, রাজস্থানে কিন্তু এই কালীবঙ্গান যে শহর, সেটা কিন্তু বর্তমানে রাজস্থানে অবস্থিত। গুজরাটে তোমরা জানো ধুলাবিরা এবং লোথাল যে প্রাচীন বন্দর, সেটাও কিন্তু গুজরাটে অবস্থিত। পরবর্তী কোশ্চেন কি আছে, মঞ্জিরা কোন নদীর উপনদী? মঞ্জিরা গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, মহানদী? তো রাইট অ্যান্সার অপশান এ, অর্থাৎ গোদাবরী নদীর উপনদী হচ্ছে মঞ্জিরা। ক্লিয়ার? এবং একটা জিনিস মনে রাখবে, মঞ্জিরা শুধু না, গোদাবরীর আরও যে উপনদী আছে যেগুলো খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় বারবার এসেছে, পেনগঙ্গা, ওয়েনগঙ্গা, তারপর সরবী, ইন্দ্রাবতী, হ্যাঁ, প্রাণহিতা, এগুলো কিন্তু গোদাবরী নদীর উপনদী। যদি বলি কৃষ্ণা উপনদী কি? কৃষ্ণার উপনদী হচ্ছে ভীমা। তুঙ্গভদ্রা, যেটা পরীক্ষায় বারবার এসছে, তুঙ্গভদ্রা কার উপনদী? তুঙ্গভদ্রা কিন্তু কৃষ্ণার উপনদী। মালপ্রভা, মুশি, তারপর হচ্ছে ঘাটপ্রভা, এগুলো কিন্তু কৃষ্ণা নদীর উপনদী। কাবেরী যদি বলি, কাবেরী নদীর উপনদী কি? তোমার ভবানী, তারপরে শিমশা, অমরাবতী, হেরেঙ্গি কিন্তু কাবেরী নদীর উপনদী। এগুলো কিন্তু টেকনিক্যালি যতবার প্র্যাকটিস করতে কিন্তু মনে থাকবে। আর যদি কিছু টেকনিক অ্যাপ্লাই করো নিজের মতো করে, সাজিয়ে গুছিয়ে টেকনিক্যালি এগুলো মনে রাখতে পারো। মহানদী নদীর উপনদী কি? শেওনাথ, ব্রাহ্মণী, যেটা পরীক্ষায় বারবার আসে, ব্রাহ্মণী, তারপরে হচ্ছে মান্দ, হাসলে, এগুলো কিন্তু সব মহানদী নদী উপনদী। এবং একটা জিনিস লক্ষ্য করো, এই গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, মহানদী, এগুলো কিন্তু সব পূর্ববাহিনী নদী। এবং পূর্ববাহিনী যেসব নদী না, সবই তোমার বঙ্গোপসাগরে কিন্তু পতিত হয়েছে। পরীক্ষা এরকম আসে যে কাবেরী নদী কোথায় পতিত হয়েছে? তো কাবেরী নদী পতিত হয়েছে বঙ্গোপসাগরে। তো মনে রাখবে, পূর্ববাহিনী যতগুলো নদী আছে, যেগুলো হচ্ছে কি? মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, এই যে নদীগুলো, এগুলো সবই কিন্তু বঙ্গোপসাগরে পতিত হয়েছে। পরবর্তী কোশ্চেন দেখো, লোকসভা বা বিধানসভার প্রার্থী হতে গেলে ন্যূনতম যে বয়স, সেটা কত হওয়া প্রয়োজন? লোকসভা বা বিধানসভা, আচ্ছা, 21, 25, 30, 35? তো রাইট অ্যান্সার অপশান বি, অর্থাৎ 25 বছর ন্যূনতম হলে তবেই তুমি কিন্তু লোকসভা বা বিধানসভার প্রার্থী হতে পারে। আচ্ছা, যদি বলি 21 কি? 21 হচ্ছে
ভোটাধিকারের বয়স তো 21 থেকে 18 করা হয়েছে, তাহলে পঞ্চায়েতের যে সদস্য সেটা কিন্তু 21 বছর। যদি বলি 30 বছর, 30 হতে গেলে তোমাকে মুখ্যমন্ত্রীও তো 25 নাকি? আচ্ছা, এবার 30 বছর বয়সটা দেখো, এবার মুখ্যমন্ত্রী বললাম তো, মুখ্যমন্ত্রী হওয়ার ন্যূনতম বয়স কত? মুখ্যমন্ত্রী হতে গেলে ন্যূনতম বয়স হচ্ছে তোমার হচ্ছে 25, একদম ঠিক। কিন্তু প্রধানমন্ত্রী হতে গেলে ন্যূনতম বয়স সেটা 25ও হতে পারে, 30ও হতে পারে, সেটা ডিপেন্ড করবে প্রধানমন্ত্রী কি লোকসভা থেকে হচ্ছে নাকি রাজ্যসভা থেকে হচ্ছে। যদি লোকসভা থেকে প্রধানমন্ত্রী নির্ণীত হয় বা হয়, তখন সেক্ষেত্রে 25 বছর হবে। এবং যদি রাজ্যসভা থেকে তাকে নির্ণয় করা হয়, তবে সেক্ষেত্রে তোমার 30 বছর হতে পারে, কারণ রাজ্যসভার সদস্য হতে গেলে ন্যূনতম বয়স কত? 30 বছর। আর 35 কত? 35 হচ্ছে তোমার হচ্ছে রাজ্যপাল বা রাষ্ট্রপতির ন্যূনতম বয়স হচ্ছে 35 বছর। পরবর্তী কোশ্চেন দেখো, তাহলে যেটা কি বললাম অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে 25, যেটা হচ্ছে লোকসভা বা বিধানসভার সদস্য হতে গেলে বা প্রার্থী হতে গেলে ন্যূনতম বয়স হচ্ছে 25 বছর। পরবর্তী কোশ্চেন, কোন যন্ত্রের সাহায্যে তরলের সান্দ্রতা মাপা হয়? পোটেনশিওমিটার, গাইগার মুলার কাউন্টার, ভিস্কোমিটার নাকি ক্যালোরিমিটার? তো তরলের সান্দ্রতা মাপা হয় কিন্তু ভিস্কোমিটার যন্ত্রের সাহায্যে তরলের সান্দ্রতা মাপা হয়। পোটেনশিওমিটার সাহায্যে কী করা হয়? পোটেনশিওমিটার যন্ত্রের সাহায্যে কিন্তু তড়িৎচালক বল মাপা হয়। গাইগার মুলার কাউন্টার যন্ত্রের সাহায্যে কী করা হয়? গাইগার মুলার কাউন্টার যন্ত্রের সাহায্যে তেজস্ক্রিয় বিকিরণ কতটা হচ্ছে তো তার পরিমাপ করা হয় গাইগার মুলার কাউন্টার, অর্থাৎ তেজস্ক্রিয় বিকিরণ পরিমাপ করা হয়। আর ক্যালোরিমিটার কি? ক্যালোরিমিটার যন্ত্রের সাহায্যে কিন্তু উষ্ণতা মানে তাপ মাপা হয়। দেখো, তাপ আর উষ্ণতা কিন্তু এক না। যদি এখানে ক্যালোরিমিটার যন্ত্রের সাহায্যে কী মাপা হয়, কোশ্চেনটা দিয়ে দিত যে তাপ মাপা হয়, তাপমাত্রা মাপা হয়, তাপ ও তাপমাত্রা উভয় মাপা হয়, উপরে কোনোটিই নয়। তো সেক্ষেত্রে কিন্তু মনে রেখো তাপ মাপা হয়, তাপমাত্রা কিন্তু না। তাপমাত্রা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? তাপমাত্রা মাপা হয় তোমার হচ্ছে থার্মোমিটার যন্ত্রের সাহায্যে কিন্তু তাপমাত্রা বা উষ্ণতা মাপা হয়, আর তাপ মাপা হয় হচ্ছে ক্যালোরিমিটার যন্ত্রের সাহায্যে। তো এটা কিন্তু ভুল করো না। পরবর্তী কোশ্চেন, পৃথিবীর গভীরতম খাদ মারিয়ানা খাদ এটি কোন মহাসাগরে অবস্থিত? ভারত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর নাকি সুমেরু মহাসাগর? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশান সি, এটা কিন্তু প্যাসিফিক বা প্রশান্ত মহাসাগরে কিন্তু এই পৃথিবীর যে গভীরতম খাদ যে মারিয়ানা খাদ এটা কিন্তু প্রশান্ত মহাসাগরে অবস্থিত। সবার উপরে মানুষ সত্য উক্তিটি কার? মার্টিন লুথার, চণ্ডীদাস, জুলিয়াস সিজার নাকি মাও সে তুং? তো রাইট অ্যান্সার অপশান বি, অর্থাৎ চণ্ডীদাস এর উক্তি হচ্ছে সবার উপরে মানুষ সত্য। এর সাথে দেখো মার্টিন লুথারের এক বিখ্যাত উক্তি, যেটা হচ্ছে মার্টিন লুথারের বিখ্যাত উক্তি হচ্ছে অনুতাপই হলো পাপের একমাত্র প্রায়শ্চিত্ত। এটা কিন্তু এর আগেও করিয়েছিলাম, তো পরীক্ষায় কিন্তু এর আগেও এসছে। অনুতাপই হলো পাপের একমাত্র প্রায়শ্চিত্ত, এটি কার উক্তি? এটি হচ্ছে মার্টিন লুথারের বিখ্যাত উক্তি। যদি বলি মাও সে তুং এর বিখ্যাত উক্তি হচ্ছে শতপুষ্প বিকশিত হোক। তারপরে আরও বিভিন্ন আছে, যেমন মাদার টেরিজার এক বিখ্যাত উক্তি যেটা পরীক্ষায় বারবার এসেছে, সামথিং বিউটিফুল ফর গড, এটা তো মাদার টেরিজা। জুলিয়াস সিজার নাটকের প্রধান চরিত্র যেটার একটা উক্তি হচ্ছে এলাম, দেখলাম, জয় করলাম। ওকে, তো জুলিয়াস সিজার মনে রেখো, এটাই হবে। ওকে, চলো পরবর্তী কোশ্চেন কি? তাহলে সবার উপরে যে মানুষ সত্য এটি কার উক্তি? এটি হচ্ছে চণ্ডীদাস। পরবর্তী কোশ্চেন, নিচের কোনটি সঠিক নয়? দেখো, চাপের সঙ্গে পাস্কাল দিয়েছে, রোদের সঙ্গে ভোল্ট দিয়েছে, তড়িতাধান কুলম দিয়েছে, ক্ষমতা ওয়াট দিয়েছে। দেখো, ক্ষমতার এসআই একক হচ্ছে ওয়াট, তো এটা তো ঠিক, ক্ষমতার এসআই একক একদম ওয়াট, ঠিক। আচ্ছা, তড়িতাধানের এসআই একক হচ্ছে কুলম, এটাও ঠিক। রোধের একক হচ্ছে ভোল্ট, আচ্ছা রোধের একক ভোল্ট না, একদম ভোল্ট তাহলে কার একক? ভোল্ট হচ্ছে বিভব পার্থক্যের একক হচ্ছে কি? ভোল্ট। তাহলে রোধের একক কি? রোধের একক হবে ওহম। তো দিস ইজ রাইট অ্যান্সার কোশ্চেন অনুপাতে। তো ভোল্ট কার একক? ভোল্ট হচ্ছে বিভব পার্থক্যের একক বা বিভব প্রভেদের একক। আর রোধের একক কি? রোধের একক হচ্ছে ওহম হওয়া উচিত, কিন্তু রোধের একক ভোল্ট, তো এটাই কিন্তু অ্যাকচুয়ালি সঠিক নয়। বাকি চাপের একক পাস্কাল, সবই সঠিক। পরবর্তী কোশ্চেন দেখো, মহাবীর কোথায় মারা যান? কুন্দপুর, পাবানগর, লুম্বিনী নাকি কুশীনগর? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার পাবানগরে কিন্তু তোমার মহাবীর কিন্তু মারা যান। দেখো, এর আগে অনেকবার পড়েছি। আর কুন্দুগ্রাম কি? কুন্দুগ্রাম হচ্ছে মহাবীরের জন্মস্থান। মহাবীর নিয়ে আগের ভিডিওগুলো তোমরা দেখো, আগের ভিডিওতে কিন্তু এই মহাবীর মানে তোমার গৌতম বুদ্ধ এদের নিয়ে কিন্তু ভীষণ ডিটেলসে আলোচনা করা হয়েছে, এবং এদের এতই গভীরে আলোচনা করা হয়েছে যে অনেক কিছু তোমরা মানে এর বাইরে আর কিছু নেই,
যদি মহাবীর বা গৌতম বুদ্ধ থেকে কিছু আসে তো এর বাইরে তুমি পাবে না। তো এই কারণে বলি আগের ভিডিওগুলো তোমরা যারা যারা এখনও দেখোনি সেগুলো কিন্তু দেখবে। আর সবসময় বলবো পরীক্ষার আগে একবার করে রিভিশন দাও জিনিসগুলোকে। আমার ভিডিওগুলো রিভিশন দিলে তোমাদের জিকে দেখবে মানে ম্যাক্সিমামটাই হয়ে যাবে, কিছু কিছু জিকের তো কোনো শেষ নেই, তো ম্যাক্সিমাম জিকে কমপ্লিট হয়ে যাবে। ওকে, শুধু এই ভিডিওগুলো যদি তোমরা দেখো। আচ্ছা, কুন্দপুর কে ছিল? কুন্দপুর হচ্ছে মহাবীরের জন্মস্থান। আর লুম্বিনী কী ছিল? লুম্বিনী হচ্ছে নেপালের যে কপিলাবস্তু নগর লগনের যে লুম্বিনী শহর, তো লুম্বিনী শহরে কে জন্মগ্রহণ করেন? লুম্বিনী শহরে কিন্তু গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন। আর কুশীনগর হচ্ছে গৌতম বুদ্ধের তিনি যে স্বেচ্ছায় মৃত্যুবরণ করেন, তো গৌতম বুদ্ধের মহাপ্রাণ যদি বলি বা তার যেখানে তিনি মারা যান সে হচ্ছে কুশীনগর। পরবর্তী কোশ্চেন দেখো, লাচ্ছু মহারাজ তিনি কোন নৃত্যের সঙ্গে জড়িত? কথাকলি, মণিপুরি, কুচিপুড়ি, কত্থক। তো রাইট অ্যান্সার অপশন নাম্বার ডি, তিনি কিন্তু কত্থক নৃত্যের সাথে জড়িত। তার নাম হচ্ছে লাচ্ছু মহারাজ, ভীষণ গুরুত্বপূর্ণ। লাচ্ছু মহারাজ কত্থক। এর সাথেও যেটা যিনি আছেন, যেমন কত্থক নৃত্যের সাথে আর কি আছেন, বিরজু মহারাজ, বারবার কিন্তু বলেছি বিরজু মহারাজ, শম্ভু মহারাজ, ও তারপরে আরও গুরুত্বপূর্ণ নারায়ণ শোভন নারায়ণ, এরকম গোপীকৃষ্ণ, সীতা দেবী, দময়ন্তী যোশী, এগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, সবসময় আসে। তো লাচ্ছু মহারাজ দেখো, এই যে কটা নাম বলছি একটু বারবার একটু মনে রাখবে, বিরজু মহারাজ, লাচ্ছু মহারাজ, সীতা দেবী, দময়ন্তী যোশী, তারপরে তোমার রোশন কুমারী, আর তোমার শোভনা নারায়ণ। যদি বলি কথাকলি নৃত্যের সাথে জড়িত কয়েকজন লোকের নাম, কথাকলি যেমন হচ্ছে কি বলবো, তোমার হচ্ছে গোপীনাথ নায়ার, হ্যাঁ, কেসি পানিক্কর, রাগিনী দেবী, শান্তারাও, এদের নাম কিন্তু বারবার আসে। ওকে, আর মণিপুরী নৃত্য যদি বলি, মণিপুরী নৃত্যের সাথে হচ্ছে গুরু বিপিন সিং এবং আরও কয়েকজন নাম আছে, গুরু বিপিন সিং খুব উল্লেখযোগ্য। আর যদি বলি কুচিপুড়ি তো খুব বারবার জানি যামিনী কৃষ্ণমূর্তি, যতবার ম্যাক্সিমাম কুচিপুড়ি যখনই অপশানে দিই তখনই বলি যামিনী কৃষ্ণমূর্তি, ইনি কিন্তু কুচিপুড়ি নৃত্যের সঙ্গে জড়িত। তারপরে যামিনী কৃষ্ণমূর্তি, চিন্তা কৃষ্ণমূর্তি। ওকে, তো এই প্রমুখ নামগুলো কিন্তু তোমরা সবসময় মনে রাখবে। নিম্নের কোন উৎসেচকের সহায়তায় ফ্যাট, আমাদের শরীরে যে ফ্যাট আছে সেটা জারিত হয়ে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে পরিণত হয়? তো পরীক্ষায় এরকমও কোশ্চেন দিতে হবে যে ফ্যাট জারিত হয়ে কিসে পরিণত হয়? তো অপশান থাকবে ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল উভয়ই, নাকি কোনোটিই নয়? তো রাইট অ্যান্সার ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল। সে তো হলো ফ্যাট জারিত হয়ে, কিন্তু কোন উৎসেচকের সহায়তায় জারিত হয়? বলছে মল্টেজ, টায়ালিন, লাইপেজ নাকি ট্রিপসিন? তো মনে রেখো অপশান সি, লাইপেজ উৎসেচকের সহায়তায় কিন্তু ফ্যাট জারিত হয়ে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে পরিণত হয়। টায়ালিন কি? টায়ালিন এক ধরনের উৎসেচক, এগুলো সবই কিন্তু উৎসেচক, ট্রিপসিন, লাইপেজ, টায়ালিন, হ্যাঁ, মল্টেজ, তো এগুলো সবই উৎসেচক। এর মধ্যে টায়ালিন কি করে? সেদ্ধ শ্বেতসারের উপর ক্রিয়া করে। কি বললাম? টায়ালিন কিন্তু সেদ্ধ শ্বেতসার, দ্যাট ইজ শ্বেতসারের উপর ক্রিয়া করে গে টায়ালিন। এবং ট্রিপসিন কিন্তু প্রোটিন পরিপাককারী উৎসেচক, অর্থাৎ প্রোটিনকে পরিপাক করে এমন উৎসেচক হচ্ছে ট্রিপসিন, তারপরে পেপসিন, এগুলো কিন্তু প্রোটিন পরিপাককারী উৎসেচক। লিমকা ট্রফি কোন খেলার সঙ্গে জড়িত? দাবা, কুস্তি, কবাডি, তীরন্দাজি। তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশান এ, এটা কিন্তু দাবা খেলার সঙ্গে জড়িত হচ্ছে লিমকা ট্রফি। এছাড়াও তীরন্দাজি, কবাডি, কুস্তি, এগুলো কোন কোন খেলার সঙ্গে, কোন কোন ট্রফির সাথে জড়িত, এগুলো কিন্তু সবসময় পড়ে রাখবে। ভারতবর্ষের রাষ্ট্রপতি নির্বাচিত হন, বলছে ভারতবর্ষের যে রাষ্ট্রপতি নির্বাচিত হন সেটা কীভাবে? বলছে সরাসরি ভারতীয় জনগণ দ্বারা? না, সরাসরি ভারতীয় জনগণ দ্বারা তো রাষ্ট্রপতি নির্বাচন হয় না। সেটা ভারতীয় জনগণ দ্বারা কী হয়, এখন লোকসভা, যেমন প্রধানমন্ত্রী নির্বাচনটা সরাসরি ভারতীয় জনগণ দ্বারা নির্বাচিত হয়। তারপরে পঞ্চায়েত নির্বাচন, পঞ্চায়েত বলো, বা আর যে বোধহয় মুখ্যমন্ত্রী নির্বাচন বিধানসভার ভোটের দ্বারা নির্বাচন হয়, সেটা রাজ্যভিত্তিক হয়। আচ্ছা, রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের দ্বারা, রাজ্যসভা লোকসভা সদস্যের দ্বারা, নাকি রাজ্যসভা লোকসভা, মানে রাজ্যসভা, লোকসভা এবং রাজ্যগুলির বিধানসভা নির্বাচিত সদস্যের দ্বারা? তো অবশ্যই অপশান নাম্বার ডি, রাজ্যসভা, লোকসভা এবং রাজ্যগুলির যে বিধানসভা, অর্থাৎ এমএলএ এমপি যারা আছেন, তো সবার দ্বারা কিন্তু এই রাষ্ট্রপতি নির্বাচন হয়। পরবর্তী কোশ্চেন দেখো, 2016 সালে জিমন্যাস্টিকে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার 2016 সালে দিতেই পারে। যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু দেওয়ার চান্স আছে, মানে আমাদের ভারত থেকে যারা বিভিন্ন ধরনের পুরস্কার পেয়েছে সেগুলো সবসময়ের জন্য গুরুত্বপূর্ণ। তো 2016 সালে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার কে পান? পিভি সিন্ধু, দীপা কর্মকার, জিতু রায় নাকি সাক্ষী মালিক? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশন নাম্বার বি, অর্থাৎ দীপা কর্মকার, ইনি কিন্তু 2016 সালে জিমন্যাস্টিকে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পান।
পরবর্তী কোশ্চেন দেখো, এবং এর সাথে এগুলো মনে রাখবে যে এই পিভি সিন্ধু উনি কোথাকার বাসিন্দা, তারপরে তোমার দীপা কর্মকার কোথাকার বাসিন্দা, জিতু রায়, সাক্ষী মালিক এরা কোথাকার বাসিন্দা, কোথায় বাস করে, কোন জেলায় বাস করে, এগুলো কিন্তু তোমাদের জেনে রাখাটা জরুরি। এখন কিন্তু খুব ডিপলি কোশ্চেন হচ্ছে। তামিলনাড়ু রাজ্যের অন্তর্গত শ্রীরঙ্গপত্তম শহরটি কোন নদীর তীরে গড়ে উঠেছে? গোদাবরী, কাবেরী, তুঙ্গভদ্রা নাকি কৃষ্ণা নদীর উপর? তো কৃষ্ণা নদীর সংযোগস্থলে, বা রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশন নাম্বার বি, এটা কিন্তু কাবেরী নদীর তীরে গড়ে ওঠা যে শহর সেটা হচ্ছে শ্রীরঙ্গপত্তম। তো শ্রীরঙ্গপত্তম কোন নদীর তীরে গড়ে উঠেছে? সেটা কিন্তু কাবেরী নদীর তীরে। দেখো এর সাথে গোদাবরী নদীর তীরে যেসব শহর গড়ে উঠেছে, যেমন তোমার হচ্ছে গোদাবরী নদীর তীরে, গোদাবরী তো তোমার ডান দিকে তেলেঙ্গানা, মহারাষ্ট্র অর্থাৎ ডান দিকে আছে, তার মানে কি তেলেঙ্গানা রাজ্যের যে নিজামবাদ এটাও কিন্তু তোমার গোদাবরী নদীর তীরে, এবং ঔরঙ্গাবাদ হচ্ছে যেটা মহারাষ্ট্রে অবস্থিত শহর, সেটাও গোদাবরী নদীর তীরে গড়ে উঠেছে। এবং যদি বলি কাবেরী নদীর তীরে আরও যেসব শহর গড়ে উঠেছে এগুলো আসতে পারে মহীশূর এবং তিরুচিরাপল্লী, তামিলনাড়ু, কেননা কর্ণাটক তামিলনাড়ু এর মধ্যে দিয়ে কিন্তু কাবেরী নদী বয়ে গেছে। তো মহীশূর যেটা কর্ণাটকে আছে, তামিলনাড়ুতে আছে তোমার শ্রীরঙ্গপত্তম, এবং তিরুচিরাপল্লী, থাঞ্জাভুর এগুলো কিন্তু কাবেরী নদীর তীরে গড়ে ওঠা বিখ্যাত শহর। ওকে, আর তুঙ্গভদ্রা নদীর তীরে যেমন কুর্নুল শহর, যেটা কোথায় আছে? কুর্নুল আছে মধ্যপ্রদেশ না অন্ধ্রপ্রদেশে কুর্নুল আছে, তাই না? অন্ধ্রপ্রদেশে কিন্তু তোমার এই অন্ধ্রপ্রদেশে কুর্নুল আছে, যাই হোক এটা হ্যাঁ অন্ধ্রপ্রদেশেই কুর্নুল, যেটা তুঙ্গভদ্রা নদীর তীরে কিন্তু এই কুর্নুল শহর গড়ে উঠেছে। এবং অন্ধ্রপ্রদেশে কৃষ্ণা নদী সেটাও অন্ধ্রপ্রদেশে আছে, এবং সেটা তার তীরবর্তী যে শহর সেটা হচ্ছে বিজয়ওয়াড়া। পরবর্তী কোশ্চেন দেখো, কুন্দনকুলম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোন রাজ্যে অবস্থিত? মহারাষ্ট্র, রাজস্থান, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ। তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশন নাম্বার সি, অর্থাৎ তামিলনাড়ুর কিন্তু রাজ্যে কিন্তু এই কুন্দনকুলম তোমার নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কিন্তু অবস্থিত। এবং তামিলনাড়ু রাজ্যে আর একটা পাওয়ার প্ল্যান্টও অবস্থিত, সেটা হচ্ছে তোমার ওটা কোথায়? কালপক্কমে, কি জানো তামিলনাড়ু রাজ্যের কালপক্কমে একটা আছে, যেটা হচ্ছে নামটা কি, মাদ্রাজ অ্যাটমিক পাওয়ার স্টেশন, তাই না? মাদ্রাজ। কৈগা কোথায় অবস্থিত? কৈগা কর্ণাটক, এইভাবে মনে রাখতে বলেছি, কৈগা অ্যাটমিক পাওয়ার স্টেশন, কৈগা কর্ণাটক। ওকে, নারোরা উত্তরপ্রদেশ, কাকরাপাড়া যেটা হচ্ছে গুজরাটের সুরাটে অবস্থিত, এবং তারাপুর কোথায়? তারাপুর হচ্ছে মহারাষ্ট্র। তারপরে জৈতপুর যেটা মহারাষ্ট্রের রত্নগিরিতে অবস্থিত। হ্যাঁ, এগুলো কিন্তু সব সময়ের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। এবং তারাপুর কিন্তু অনেক প্রাচীন, মনে রেখো তারাপুর কিন্তু মহারাষ্ট্রের তারাপুরে যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অ্যাটমিক পাওয়ার স্টেশন অবস্থিত সেটা হচ্ছে সবার প্রাচীন, মানে সবার আগেই হয়তো ওটা সৃষ্টি হয়েছে। পরবর্তী কোশ্চেন দেখো, গান্ধীজি পরিচালিত প্রথম সত্যাগ্রহ আন্দোলন কোনটি? বলছে অসহযোগ আন্দোলন, যেটা 1920 সালে যে আন্দোলনটা হয়েছিল, তারপর আইন অমান্য আন্দোলন যেটা 1930 সালে হয়েছিল, চম্পারণ সত্যাগ্রহ যেটা 1917 সালে হয়েছিল, নাকি অহিংসা সত্যাগ্রহ যেটা 1919 হয়েছিল? তো গান্ধীজির পরিচালিত প্রথম সত্যাগ্রহ আন্দোলন, সেটা রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশান সি, যেটা হচ্ছে বিহারের চম্পারণে যে চম্পারণ সত্যাগ্রহ আন্দোলন হয়েছিল, যেটা 1917 সালে হয়েছিল বিহারের চম্পারণে। তো সেটাই কিন্তু গান্ধীজির প্রথম সত্যাগ্রহ আন্দোলন। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? নকরেক, স্যাডল পিক, সরামতি নাকি অমরকণ্টক? তো রাইট অ্যান্সার অপশান বি, এই যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে স্যাডল পিক। পরবর্তী কোশ্চেন, থিঙ্কপ্যাড নামক ল্যাপটপ ব্র্যান্ড কোন কোম্পানির সঙ্গে জড়িত? এইচপি, টিসিএস, ইনফোসিস, আইবিএম। দেখো এই টিসিএস, এই ইনফোসিস এগুলো তো একটা সংস্থা, আর আইবিএম হচ্ছে এটাও কম্পিউটারের, আইবিএমও একটা কম্পিউটারের একটা সংস্থা বলতে পারো, কম্পিউটার তৈরি করে, প্রথম কম্পিউটার তৈরি করে কিন্তু আইবিএম, প্রথম কম্পিউটার তৈরি করে ঠিক আইবিএম, তবে আইবিএমও একটা কোম্পানি, এটুকু বলে দিলাম। আর এইচপিও কোম্পানি, তবে থিঙ্কপ্যাড যে ল্যাপটপ এর সাথে জড়িত কিন্তু এই এইচপি কোম্পানি। ওকে, এইচপি একটা ল্যাপটপ ব্র্যান্ড, আর টিসিএস এগুলো, ইনফোসিস এগুলো কি, এগুলো একটা সংস্থা। তো যাই হোক রাইট অ্যান্সার কী হবে? থিঙ্কপ্যাড নামক ল্যাপটপ ব্র্যান্ড কোন কোম্পানি? সেটা হচ্ছে এইচপি কোম্পানি। পরবর্তী কোশ্চেন, নিম্নের কোন অ্যাসিডটি আপেলে পাওয়া যায়? ফর্মিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড নাকি ট্যানিক অ্যাসিড? তো রাইট অ্যান্সার অপশান সি, এই ম্যালিক অ্যাসিড কিন্তু আপেলে পাওয়া যায়। ফর্মিক অ্যাসিড কোথায় পাওয়া যায়? ফর্মিক অ্যাসিডের দেখো সংকেত অনেক সময় সংকেত দিয়ে দিতে পারে, HCOOH, এটা কিন্তু ফর্মিক অ্যাসিডের সংকেত। এরকমভাবে ম্যালিক অ্যাসিডের সংকেত আছে, ট্যানিক অ্যাসিডের সংকেত আছে, যেগুলো তোমার এইভাবে সংকেত দেবে না, তোমাকে ডাইরেক্ট
ম্যালিক অ্যাসিড এরকম লিখেই দেবে। তো ফর্মিক অ্যাসিড এগুলো আর এক নাম, ফর্মিক অ্যাসিড আর এক নাম, এটাও বলে দিলাম। যেহেতু একটা কার্বন আছে, একটা কার্বনে কী হয়, তো মিথানোইক অ্যাসিড, এই ফর্মিক অ্যাসিড না দিয়ে না এখানে মিথানোইক অ্যাসিডও দিতে পারে। তো এগুলো কিন্তু জেনে রাখবে। ওকে, টার্টারিক অ্যাসিড কোথায় পাওয়া যায়? পিঁপড়ের হুলে তো ফর্মিক অ্যাসিড বললাম। টার্টারিক অ্যাসিড তেঁতুলে পাওয়া যায়। ট্যানিক অ্যাসিড কোথায় পাওয়া যায়? চায়ে, চায়ে কিন্তু ট্যানিক অ্যাসিড পাওয়া যায়। পরবর্তী কোশ্চেন দেখো, বলছে ডাবলিন বিমানবন্দর, ডাবলিন বিমানবন্দর কোথায় অবস্থিত? গোয়া, হায়দ্রাবাদ, রায়পুর নাকি আহমেদাবাদ? তো রাইট অ্যান্সার অপশন নাম্বার এ, এই গোয়াতে কিন্তু একটা বিমানবন্দর যার নাম হচ্ছে ডাবলিন বিমানবন্দর, গোয়াতে অবস্থিত। হায়দ্রাবাদ যদি বলি, হায়দ্রাবাদে তোমার আছে রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর, এটা হায়দ্রাবাদে আছে। যদি বলি যে গুজরাটের যে আহমেদাবাদ, আহমেদাবাদে কী আছে? সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর। এবং রায়পুর, যেটা রাজস্থানের রায়পুর স্বামী বিবেকানন্দ বিমানবন্দর, এটা কিন্তু তোমার রায়পুরে আছে। ওকে, তাহলে গোয়াতে কি আছে? দাবলিন, দাবলিন বা দাবলিন, এটা দাবলিন বলে অনেক সময়, এটা দাবলিনই হবে, তো ভুল করে দাবলিন হয়েছে, দাবলিন। ওকে, তো দাবলিন বিমানবন্দর কোথায় আছে? এটা গোয়াতে আছে। পরবর্তী কোশ্চেন দেখো, সংবিধানের কোন ধারায় সমতার অধিকার ঘোষণা করা হয়েছে? 20 থেকে 25, 30 থেকে 35, 14 থেকে 18 নাকি 18 থেকে 22? তো এই যে মৌলিক অধিকার, এটা নিয়ে কিন্তু ডিটেলসে আগের ভিডিও যেসব ভিডিও দিয়েছি সেগুলো কিন্তু ডিটেলসে বলেছি এই অধিকার নিয়ে, মৌলিক অধিকার, মৌলিক কর্তব্য নিয়ে। তো এগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখে নিও। তো রাইট অ্যান্সার অপশন নাম্বার সি, 14 থেকে 18 নং ধারায় কিন্তু এই সমতার অধিকার কথা বলা হয়েছে। মৌলিক অধিকার তোমরা জানো 6 প্রকার মৌলিক অধিকার আছে। হ্যাঁ, আগে 7 প্রকার ছিল যখন তোমার ভারত বা সংবিধান তৈরি হয়, এবং কোনটা বাদ গেছে? যেটা হচ্ছে 1978 সালে, মনে রেখো 1978 সালে 44তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সম্পত্তির অধিকারকে কিন্তু মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে। এখন সেটা বর্তমানে কত নং আর্টিকেলে আছে? পরীক্ষা দিতেই পারে। সম্পত্তির অধিকার এখন বর্তমানে 300A আর্টিকেলে আছে। ঠিক আছে, তো এগুলো কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ। আর মৌলিক অধিকার থেকে তো কোশ্চেন আসে, মানে আসেই। তো 12 থেকে যে 35, তোমরা জানো মৌলিক অধিকার কত থেকে কতর মধ্যে? 12 থেকে 35। এই 12 থেকে 35 নং ধারা কিন্তু জলের মতো মনে রাখতে হবে। এর মধ্যে অস্পৃশ্যতা কত নং ধারায় আছে তোমরা জানো? আনটাচেবল, যেটা আনটাচেবিলিটি, তো এটা 17 নং ধারায় আছে। 16 নং ধারায় কি বলা আছে? হ্যাঁ, তারপরে কোন ধারাকে কখনোই, মানে তোমার যদি ধরো কোথাও কি বলে ওটাকে, জরুরি অবস্থা জারি হলো, তো জরুরি অবস্থা চলাকালীনও ওই ধারাকে কখনো মানে বন্ধ করা যায় না, সেটা কোন ধারা? তো এগুলো কিন্তু পরীক্ষায় বারবার আসে। পরবর্তী কোশ্চেন দেখো, 2011 সালের জনগণনা অনুযায়ী নিম্নলিখিত কোন রাজ্যের জনঘনত্ব সবচেয়ে কম বলেছে? জনঘনত্ব বলেছে, দেখো মহারাষ্ট্র, হিমাচল প্রদেশ, সিকিম নাকি অরুণাচল প্রদেশ? তো জনঘনত্ব সবচেয়ে কম কিন্তু মনে রাখবে, এটা কিন্তু ভুল করো না, তোমার হচ্ছে অরুণাচল প্রদেশ। দেখো যদি বলছে অরুণাচল প্রদেশের জনঘনত্ব সবচেয়ে কম, কিন্তু যদি বলতো যে জনসংখ্যার বিচারে, তাহলে কিন্তু হতো সিকিম। মানে যদি বলতো জনসংখ্যা সবচেয়ে কম কোনটা, এটা কিন্তু ভুল হতে পারে। এর জন্য বারবার বলছি, অরুণাচল প্রদেশ হচ্ছে জনঘনত্বর বিচারে যদি বলি, তাহলে অরুণাচল প্রদেশ সবচেয়ে কম, জনঘনত্ব কম। আর জনসংখ্যা কোথায় কম? যদি বলি জনসংখ্যা কম, তখন অ্যান্সার কিন্তু হবে সিকিম। ক্লিয়ার? আর জনঘনত্ব সবচেয়ে বেশি কোথায়? বিহারে জনঘনত্ব বেশি, এবং জনসংখ্যা সবচেয়ে বেশি কোথায়? তখন কিন্তু উত্তরপ্রদেশ। ক্লিয়ার? চলো পরবর্তী কোশ্চেন দেখো, নীলগিরি মাউন্টেন রেলওয়ে কত সালে ইউনেস্কো কর্তৃক স্বীকৃতি পায়? 2004, 2005 নাকি 2008 নাকি 1999? তো নীলগিরি মাউন্টেন রেলওয়ে এটা কিন্তু স্বীকৃতি পায় 2005 সালে, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে স্বীকৃতি পায় 2005 সালে। ওকে, 2004 সালে কোনটা? যেটা হচ্ছে ছত্রপতি শিবাজি, যেটার প্রাক্তন নাম কি ছিল? ভিক্টোরিয়া টার্মিনাস, আগের নাম, যেটা বর্তমানে ছত্রপতি শিবাজি টার্মিনাস, সেটা কিন্তু 2004 সালে কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ স্বীকৃতি পায়। এবং 1999 সালে তোমরা জানো, 1999 সালে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে কিন্তু এর স্বীকৃতি পায়। এবং 2008 সালে যেটা কালকা সিমলা রেলওয়ে, 2008 সালে কি কালকা সিমলা রেলওয়ে কিন্তু তোমার ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ স্বীকৃতি পায়। তাহলে 1999 সালে কি দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, পরপর সালগুলো মনে রাখবে। প্রথমে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, তারপরে তোমার আছে 2004 কি 2004 তোমার পায় হচ্ছে ছত্রপতি শিবাজি যে টার্মিনাস, তারপরে হচ্ছে 2005, ঠিক তার পরের বছর সেটা হচ্ছে নীলগিরি মাউন্টেন রেলওয়ে। এবং তারপরে 2008 পায় কি 2008 পায় হচ্ছে কালকা সিমলা রেলওয়ে। এবং যেটা বর্তমানে 2023 পেয়েছিল শান্তিনিকেতন, তোমরা জানো 2023। আর একটা রিসেন্ট কে পেলো জানো? আরেকটা তো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ স্বীকৃতি পায় সুন্দরবন, সেটাও তোমরা জানো সুন্দরবন। ওকে, তো এই সালগুলো কিন্তু মনে রেখো।
পরবর্তী কোশ্চেন দেখো, বিশ্ব জলাভূমি দিবস 2016 যে বিশ্ব জলাভূমি দিবসের থিম কী ছিল? টেক কেয়ার অফ ওয়াটার, কি সাস্টেনেবল লাইভলিহুড, নাকি ট্যুরিজম এ গ্রেট এক্সপিরিয়েন্স, নাকি ফরেস্ট ফর ওয়াটার অ্যান্ড ওয়েস্ট ল্যান্ডস? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশান নাম্বার বি, অর্থাৎ সাস্টেনেবল লাইভলিহুড। এটা কিন্তু 2016 বিশ্ব জলাভূমি দিবসের থিম ছিল। এবারের বিশ্ব জলাভূমি দিবসের থিম কী ছিল তোমরা আমাকে এটা কমেন্টে জানাও। এটা হোমওয়ার্ক দেওয়া থাকলো যে এবারের বিশ্ব জলাভূমি দিবসের থিম কী ছিল, বা 2023 জানাতে পারো। ওকে, পরবর্তী কোশ্চেন দেখো, নীল বিপ্লব নিচের কোনটির সঙ্গে সম্পর্কিত? মাছের উৎপাদন বৃদ্ধি, চিংড়ির উৎপাদন বৃদ্ধি, টমেটোর উৎপাদন বৃদ্ধি, নাকি মধুর উৎপাদন বৃদ্ধি? তো রাইট অ্যান্সার মাছের যে উৎপাদন বৃদ্ধি এর সাথে জড়িত হচ্ছে নীল বিপ্লব। তাহলে যদি বলি চিংড়িও তো মাছ, তাই না? কিন্তু চিংড়ি কিন্তু অ্যাকচুয়ালি মাছ বলা হয় না, এটা জলের পোকা বলা হয়। তো যাই হোক, এটা আমরা মাছ হিসেবে খাই, চিংড়ি মাছ বলি। তো অ্যাকচুয়ালি চিংড়ির যে উৎপাদন বৃদ্ধি সেটার সঙ্গে জড়িত কিন্তু গোলাপি বিপ্লব। তাহলে চিংড়ির উৎপাদন বৃদ্ধি কি গোলাপি বিপ্লবের সাথে কিন্তু জড়িত। আচ্ছা, টমেটো কোনটা? টমেটো লাল বিপ্লব, টমেটো মাংস এগুলো লাল বিপ্লব। মধু, উদ্যান পালন, হ্যাঁ এগুলো কি? এগুলো হচ্ছে স্বর্ণ বিপ্লব বা সোনালী বিপ্লব। পরবর্তী কোশ্চেন দেখো, কার রাজত্বকালে চেঙ্গিস খাঁ ভারত আক্রমণ করেন? ইলতুৎমিশ, গিয়াসুদ্দিন বলবন, রাজিয়া সুলতানা, নাকি আলাউদ্দিন খলজি? তো কার রাজত্বকালে? তিনি কিন্তু ইলতুৎমিশের রাজত্বকালে কিন্তু চেঙ্গিস খাঁ চন্দ্রবিন্দু হবে খাঁ ভারত আক্রমণ করেন ইলতুৎমিশের রাজত্বকালে। যদি বলি কুতুব মিনার তৈরি শুরু করেন কিন্তু ইলতুৎমিশ, এবং শেষ করেন তার জামাতাকে, সেটা হচ্ছে তোমার কুতুবউদ্দিন আইবক। তো তোমার এই ইলতুৎমিশ হচ্ছে জামাতা, হ্যাঁ। কুতুব মিনার শুরু করেন কুতুবউদ্দিন, আর শেষ করেন হচ্ছে ইলতুৎমিশ, এবং ইলতুৎমিশের রাজত্বকালে কিন্তু চেঙ্গিস খাঁ ভারতে আসেন। আর আলাউদ্দিন খলজি তোমরা জানো, দাগ ও হুলিয়া প্রথার প্রবর্তক। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখো, বলছে ট্যাক্সোনমি যার সাথে সম্পর্কিত সেটি হলো বিবর্তন, শ্রেণীবিন্যাস, ট্যাক্সি, না উত্তরাধিকার? তো সবাই জানো আশা করি, এই কোশ্চেনের অ্যান্সার কারোর ভুল হওয়া উচিত না। কী হলো? আচ্ছা যাই হোক, শ্রেণীবিন্যাসের সাথে কিন্তু জড়িত, শ্রেণীবিন্যাসের সাথে জড়িত হচ্ছে তোমার কি ট্যাক্সোনমি। আর ট্যাক্সোনমির জনককে ক্যারোলাস লিনিয়াস, হ্যাঁ। তিনি কিন্তু 7টা যে হায়ারকি দিয়েছিলেন, দেখো এখানে দুটো ধরনের কোশ্চেন হয়। একটা হচ্ছে 7 হায়ারকি বিশিষ্ট যে ট্যাক্সোনমি, তার জনক হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। আর একটা হচ্ছে 5 হায়ারকি বিশিষ্ট যে তোমার ট্যাক্সোনমি, তার জনককে, এটা তোমরা কমেন্টে আমাকে জানিও, 5 হায়ারকি বিশিষ্ট। পরবর্তী কোশ্চেন দেখো, নিম্নলিখিত কোন রাজ্যের একটি বিখ্যাত উৎসব উগাড়ি উৎসব? পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, তামিলনাড়ু, কর্ণাটক? তো রাইট অ্যান্সার অপশন নাম্বার ডি, কর্ণাটকের একটি বিখ্যাত উৎসব কিন্তু এই উগাড়ি উৎসব, কর্ণাটকের একটি বিখ্যাত উৎসব। পরবর্তী কোশ্চেন দেখো, জাতীয় জরুরি অবস্থা চলাকালীন সময়ে সংসদের অনুমোদন ক্রমে বিধানসভার কার্যকাল কত সময় পর্যন্ত বাড়ানো যেতে পারে? 6 মাস, 1 বছর, 2 বছর, নাকি উপরের কোনোটিই নয়? দেখো বিধানসভার কার্যকাল বলেছে, তো রাইট অ্যান্সার অপশান নাম্বার বি, বিধানসভার কার্যকাল কিন্তু 1 বছর পর্যন্ত বাড়ানো যেতে পারে যদি জাতীয় কোনো জরুরি অবস্থা তোমার কী হয়, জারি হয়। পরবর্তী কোশ্চেন দেখো, ডাউন্স এক ধরনের নাতিশীতোষ্ণ তৃণভূমি যেটি দেখা যায় অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জাপান, নাকি আমেরিকা? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশান নাম্বার এ, অর্থাৎ ডাউন্স কিন্তু দেখা যায় অস্ট্রেলিয়া। ওকে, এর সাথে দেখো নিউজিল্যান্ড, জাপান, আমেরিকা এগুলো কিন্তু এর আগে অনেকবার বলেছি, তো এগুলো কিন্তু তোমরা একটু দেখে নিও, কেননা একটা ভিডিওতে সব কিছু বলতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। নিম্নলিখিত কোন পদ্ধতিতে কপার পাইরাইটিস থেকে, কি বললাম, কপার পাইরাইটিস, আচ্ছা কপারের আকরিক, ঠিক আছে, থেকে কপার ধাতু নিষ্কাশন করা যায়, এটা কোন পদ্ধতিতে? কেননা তোমরা জানো যে বিভিন্ন পদ্ধতিতে কিন্তু ধাতু নিষ্কাশন হয়, যেমন কার্বন বিজারণ পদ্ধতি, তারপর হচ্ছে তোমার তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি, তারপরে আরও বিভিন্ন পদ্ধতি আছে। তাহলে কপার পাইরাইটিস থেকে যে কপার ধাতু নিষ্কাশন করা হয় এটা কোন পদ্ধতিতে? কার্বন বিজারণ পদ্ধতি, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি, জারণ বিজারণ পদ্ধতি, নাকি শত বিজারণ পদ্ধতি? তো ভীষণ গুরুত্বপূর্ণ, তো মনে রেখো শত বিজারণ পদ্ধতিতে কিন্তু এই কপার পাইরাইটিস, অর্থাৎ কপারের যে আকরিক, মানে তামার যে আকরিক কপার পাইরাইটিস, তো সেইখান থেকে যে কপার ধাতু নিষ্কাশন করা হয় সেটা কিন্তু শত বিজারণ পদ্ধতিতে। ভীষণ গুরুত্বপূর্ণ কোশ্চেন, মনে রেখো কিন্তু এটা পরীক্ষায় বারবার এসেছে, শত বিজারণ পদ্ধতিতে কিন্তু এই কপার ধাতু নিষ্কাশন করা হয়। সেরকমভাবে কার্বন বিজারণ পদ্ধতিতেও বিভিন্ন ধাতু নিষ্কাশন করা হয়, এগুলো যখন এগুলো আলোচনা করবো তখন এগুলো ডিটেলসে আরও বলবো। পরবর্তী কোশ্চেন দেখো, কাকে বিশ্বব্যাংকের সফট লোন উইন্ডো বলা হয়? সফট লোন উইন্ডো কাকে বলা হয়? মিগা মানে MIGA, IFC, নাকি IBRD, নাকি IDA? তো IDA-কে কিন্তু তোমার বিশ্বব্যাংকের কি বলা হয়? বিশ্বব্যাংকের সফট লোন উইন্ডো। পরবর্তী কোশ্চেন দেখো,
পালামৌ ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প কোন রাজ্যে অবস্থিত? রাজস্থান, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, উড়িষ্যা। তো এটা কোথায় অবস্থিত? এটা কিন্তু তোমার ঝাড়খণ্ডে কিন্তু এই পালামৌ ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প কিন্তু অবস্থিত। রাজস্থানে কি আছে? রাজস্থানে তোমরা জানো রণথম্বর ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প, এগুলো কিন্তু সব ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প যেগুলো বলছি। রাজস্থানের রণথম্বর, যেমন ছত্তিশগড়ের কি আছে? ছত্তিশগড়ের ইন্দ্রাবতী, এটাও কিন্তু ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প। ছত্তিশগড়ের ইন্দ্রাবতী, ছত্তিশগড়ে আরও আছে ব্যাঘ্র সংরক্ষণ, আরও আছে। যেমন মধ্যপ্রদেশে দেখো, মধ্যপ্রদেশে আছে পেঞ্চ, তারপরে সাতপুরা, কানহা, এগুলো সবই ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প। সেরকম বিহারের কি আছে? বিহারের আছে বাল্মীকি, এটা খুব সহজেই মনে থাকে, বিহার বাল্মীকি। অসমের মানস, তারপর কাজিরাঙ্গা, নামেরি, এগুলো কিন্তু সব ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প। পরবর্তী কোশ্চেন দেখো, বলছে প্রথম অর্জুন পুরস্কার পান নিম্নের কোন মহিলা ফুটবলার? কি কুন্তলা চৌধুরী, শান্তি মাল্লিক, নাকি রেবাঘ ঘোষ দস্তিদার, নাকি উপরের কেউই নন? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার তোমার কি বলেছে, প্রথম অর্জুন পুরস্কার পান কে? আচ্ছা, ঠিক আছে। তো অপশান নম্বর বি, শান্তি মালিক কিন্তু এই প্রথম অর্জুন পুরস্কার পান কে? শান্তি মাল্লিক। ওকে, দেখো এখানে একটা জিনিস বলে রাখি, তোমাকে পরীক্ষা দিতে পারে যে প্রথম যে ভারতীয় ফুটবলার, মহিলা ফুটবলার, তিনি অর্জুন পুরস্কার পান, তার সালটাও কিন্তু মনে রাখবে 1983 সালে। 1983 সালে কিন্তু এই শান্তি মল্লিক কিন্তু প্রথম মহিলা ফুটবলার হিসাবে অর্জুন পুরস্কার পান। এবং দ্বিতীয় কে পান? পরীক্ষা এটাও দিতে পারে, তো নামটা মনে রেখো, ওনাম তোমার বেমবেম, ওনাম বেমবেম, বেম বয়কার ম। তো ওনাম বেমবেম কিন্তু দ্বিতীয় একজন মহিলা ফুটবলার, তিনি কিন্তু শান্তি পুরস্কার অর্জুন পুরস্কার পান। এবং এর পরীক্ষা এটাও দেয় যে অর্জুন পুরস্কার কোন সাল থেকে অর্জুন পুরস্কার চালু হয়? তো মনে রেখো 1961 সাল থেকে কিন্তু অর্জুন পুরস্কার দেওয়া হয়। এবং ওই সালে, এই 1961 সালে প্রথম অর্জুন পুরস্কার পান কয়জন? এটাও কিন্তু পরীক্ষায় দিয়েছে, এর আগে এসএসসি এমটিএস একবার দিয়েছিল যে 1961 সালে যে অর্জুন পুরস্কার পান তখন সেই সংখ্যাটা কজন? তো মনে রেখো 6জন কিন্তু 1961 সালে যে প্রথম অর্জুন পুরস্কার দেওয়া হয় সেখানে 6জন ছিলেন তালিকাভুক্ত। পরবর্তী কোশ্চেন দেখো, বলছে নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোন রাজ্যের দীর্ঘতম আন্তর্জাতিক সীমারেখা বর্তমান? আচ্ছা, ভারতের এই রাজ্য সবকটা বলছে নাগাল্যান্ড, মিজোরাম, অরুণাচল প্রদেশ, অসম। এদের মধ্যে কোন রাজ্যের সবথেকে বড় দীর্ঘতম আন্তর্জাতিক সীমারেখা বর্তমান? তো অরুণাচল প্রদেশের কিন্তু সবথেকে বেশি তোমার আন্তর্জাতিক সীমারেখা বর্তমান। পরবর্তী কোশ্চেন দেখো, কেশরী পত্রিকার সম্পাদক কে ছিলেন? বিজি তিলক মানে বাল গঙ্গাধর তিলক, যতীন দাস, লালা রাজপথ রায়, নাকি আনন্দমোহন বসু? তো রাইট অ্যান্সার অপশন নম্বর এ, বাল গঙ্গাধর তিলক ছিলেন কি কেশরী পত্রিকার সম্পাদক। কোন দিনটি আন্তর্জাতিক মানবাধিকার দিবস হিসেবে পালিত হয়? 10ই ডিসেম্বর, 5ই ডিসেম্বর, 9ই ডিসেম্বর, নাকি 11ই ডিসেম্বর? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার 10ই ডিসেম্বর কিন্তু এই আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন করা হয় 10ই ডিসেম্বর। এবং এর সাথে তোমরা জানো যে 1 ডিসেম্বর বিশ্ব এইডস দিবস, তাই না? 1 ডিসেম্বর এইডস দিবস। যখনই এইডস বলছি তো এইডস রোগের যে ভাইরাস তার নাম কি? এইচআইভি। এটা কিন্তু দেয়, এইডস রোগে যে ভাইরাসের নাম তার নাম হয় এইচআইভি। আর এইডস রোগের পুরো নামও দেয় অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি, তোমার হচ্ছে এইডস তার মানে সিনড্রোম। আর এইচআইভি কি? হিউম্যান ইমিউনো ভাইরাস। ওকে, এইচআইভি। আচ্ছা, এইখানে যদি বলি 1 ডিসেম্বর তো বললাম বিশ্ব এইডস দিবস। যদি বলি 5ই ডিসেম্বর, আচ্ছা যখন 5ই ডিসেম্বর আছে, 5ই ডিসেম্বর কি? আন্তর্জাতিক তোমার মৃত্তিকা দিবস, মানে বিশ্ব মৃত্তিকা দিবস, আন্তর্জাতিক না, বিশ্ব মৃত্তিকা দিবস। এটাও কিন্তু দেয় 5ই ডিসেম্বর, মনে রাখবে, বিশ্ব মৃত্তিকা দিবস। যদি বলি 9ই ডিসেম্বর, 7 তারিখও একটা আছে তোমার 9ই ডিসেম্বর কি? আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস। তো এটা তো আসার চান্স খুব বেশি, কেননা পশ্চিমবঙ্গে তো যাই হোক কী হচ্ছে সবাই দেখতে পাচ্ছ। তো আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস সেটা হচ্ছে 9ই ডিসেম্বর। আর 10ই ডিসেম্বর মানবাধিকার দিবস, এবং 11ই ডিসেম্বর হচ্ছে তোমার আন্তর্জাতিক পর্বত দিবস। এটাও কিন্তু দেয় 11ই ডিসেম্বর আন্তর্জাতিক পর্বত দিবস। পরবর্তী কোশ্চেন দেখো, বলছে কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে হাইকোর্টে বিচারপতিদের অবসরের বয়স 60 থেকে 62 করা হয়েছে? দেখো এখন কিন্তু হাইকোর্টে বিচারপতিদের অবসরের বয়স কত? সুপ্রিম কোর্টে তো 65 তোমরা জানো, আর হাইকোর্টে কত? হাইকোর্টে কিন্তু 62। কিন্তু এটা আগে কিন্তু 62 ছিল না, আগে কত ছিল? আগে 60 ছিল, কিন্তু বর্তমানে এটা 62 করা হয়েছে। এবং কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে? তো মনে রেখো 15তম সংবিধান সংশোধনীর মাধ্যমে কিন্তু হাইকোর্টে বিচারপতিদের অবসরের যে বয়স ছিল, যেটা 60 ছিল, সেটা 62 করা হয়েছে 15তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। নিম্নের কোনটি পেশির ক্লান্তির জন্য দায়ী? পাইরুভিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড,
অক্সালো অ্যাসিডিক অ্যাসিড নাকি ইউরিক অ্যাসিড? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশান নাম্বার বি, অর্থাৎ ল্যাকটিক অ্যাসিড কিন্তু পেশির ক্লান্তির জন্য দায়ী। দেখো কোনো কোনো বইয়ে পাইরুভিক অ্যাসিড আছে, আমি বলবো না নেই। পাইরুভিক অ্যাসিড যদি ল্যাকটিক অ্যাসিড দেওয়া না থাকে তখন অ্যান্সার কিন্তু পাইরুভিক অ্যাসিড তুমি দিতে পারো, কিন্তু যদি ল্যাকটিক অ্যাসিড থাকে তাহলে তোমাকে ল্যাকটিক অ্যাসিডই দিতে হবে, কেননা পাইরুভিক অ্যাসিড আবার কিন্তু সেটা বিভিন্ন বিক্রিয়ার মাধ্যমে কিন্তু ল্যাকটিক অ্যাসিডে পরিণত হয়। তো অ্যাকচুয়ালি ল্যাকটিক অ্যাসিডের জন্যই কিন্তু পেশির ক্লান্তিটা আসে, কিন্তু যদি ল্যাকটিক অ্যাসিড অপশানে না থাকে তখন অ্যান্সার হবে পাইরুভিক অ্যাসিড। পরবর্তী কোশ্চেন দেখো, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন সংস্থাটির সদর দপ্তর কোথায়? IOM, যেটা IOM এর সদর দপ্তর কোথায়? জেনেভা, লিওন, ব্রাসেলস, জিদ্দা। তো রাইট অ্যান্সার অপশন নাম্বার এ, অর্থাৎ যেটা জেনেভা, অর্থাৎ সুইজারল্যান্ডের জেনেভাতে কিন্তু এই ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন এই সংস্থাটা কিন্তু এর সদর দপ্তর অবস্থিত। নিচের কোনটিকে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়? অ্যারিথমেটিক লজিক ইউনিট, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, কন্ট্রোল ইউনিট নাকি প্রাইমারি স্টোরেজ ইউনিট? তো রাইট অ্যান্সার অপশান ই, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, যার সংকেত হচ্ছে CPU, যাকে CPU বলা হয়। তোমরা জানো যেটা তোমার কম্পিউটারের, এখন তো ল্যাপটপে, তো যাই হোক ল্যাপটপে আলাদা, কিন্তু কম্পিউটারের ক্ষেত্রে কি ওই যে লম্বা যে ডিস্ক, বিশাল বড় একটা সেই ডেস্কের মধ্যে থাকে না বিশাল বড়, ওটা হচ্ছে CPU, অর্থাৎ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, যেটাকে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়। লর্ড কার্জন কবে বঙ্গভঙ্গ প্রস্তাব কার্যকরী করেন? দেখো গুরুত্বপূর্ণ কোশ্চেন, ভালো করে বুঝবে। বলেছে লর্ড কার্জন কবে বঙ্গভঙ্গ প্রস্তাব কার্যকর করেন? বলছে 1905-এর 11ই অক্টোবর, 1911-র 16ই ডিসেম্বর, 1905-এর 16ই অক্টোবর না 1905-এর 19শে জুলাই? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশন নাম্বার সি, অর্থাৎ 1905-এর তোমার 16ই অক্টোবর কিন্তু এই বঙ্গভঙ্গ প্রস্তাব কার্যকর হয়। কে কার্যকর করেন জানো? তখনকার যে ভাইসরয় ছিলেন লর্ড কার্জন, তিনি কিন্তু এই বঙ্গভঙ্গ প্রস্তাব কার্যকর করেন। দেখো কার্যকর করা হয় কবে? 16ই অক্টোবর, আর 1905-এর 19শে জুলাই কিন্তু এটা ঘোষণা করা হয়। তো পরীক্ষায় আসে যেমন কোশ্চেন আসবে তেমন অ্যান্সার হবে। যদি বলা হয় যে লর্ড কার্জন কবে বঙ্গভঙ্গ প্রস্তাব এটা ঘোষণা করেন কবে, তখন হবে 19শে জুলাই। কার্যকর করেন কবে? 16ই অক্টোবর। আর যদি বলা হয় রদ করেন কবে, মনে রেখো 1911 তো সবারই মনে থাকে, বঙ্গভঙ্গ রদ হয় 1911 সালে, এটা সবার মনে থাকে, কিন্তু কত তারিখ? 1911 16ই ডিসেম্বর কিন্তু বঙ্গভঙ্গ রদ হয়। তো এই ডেট এবং সাল তো এখন পড়তে পড়তে অনেকেরই মুখস্থ হয়ে গেছে, কিন্তু ডেটটাও কিন্তু মনে রেখো। এখন শুধুমাত্র সালের উপর ডিপেন্ড থাকে না, ডেট থেকেও কিন্তু কোশ্চেন দেয়। পরবর্তী কোশ্চেন দেখো, কোন সংস্থার স্লোগান প্রস্তুত থাকো? রেড ক্রস, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, ইন্টারপোল নাকি স্কাউট অ্যান্ড গাইডস? তো ভারতেরই একটা এটা সংস্থা, সেটা হচ্ছে তার স্লোগান হচ্ছে, যে সংস্থাটার নাম হচ্ছে স্কাউট অ্যান্ড গাইডস। তো তার সংস্থার স্লোগান কিন্তু এই প্রস্তুত থাকো। পরবর্তী কোশ্চেন দেখো, আর এই যেগুলো আর দেওয়া আছে, যেটা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, রেড ক্রস, ইন্টারপোল, এদের কিন্তু সদর দপ্তর কোথায়? এগুলো কিন্তু পরীক্ষায় বারবার আসে এবং আসবে, এগুলো কিন্তু তোমরা পড়ে রেখো। আমি বিভিন্ন ধরো যেসব মডেল সেট আনবো, মডেল সেটের মাধ্যমে কিন্তু সব কিছু আমি কমপ্লিট করে দেবো। তো অলরেডি 20টা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, তো তোমাদের এখনও যা টাইম আছে, তোমাদের 60-70টা জিকে কমপ্লিট করা কিন্তু কোনো ব্যাপার না। ওকে, তো এর মধ্যে সব কমপ্লিট হয়ে যাবে। আর যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং লাইক করো। নিম্নলিখিত কোন সংস্থাটিকে বিশ্বের বিবেক বলা হয়? সার্ক, WTO, হু নাকি ইউএনও? তো এর আগেও পড়েছি ইউএনও, তো অর্থাৎ ইউনাইটেড নেশন ন্যাশনাল অর্গানাইজেশন, যেটা হচ্ছে রাষ্ট্রসংঘ। এই রাষ্ট্রসংঘকে কিন্তু বিশ্বের বিবেক বলা হয়। এবং রাষ্ট্রসংঘ যে দিবস, এটা কি 24শে অক্টোবর, তাই না? 24শে অক্টোবর কিন্তু রাষ্ট্রসংঘ দিবস পালন করা হয়। 1949-এর 24শে অক্টোবর এটা স্থাপিত হয়। 1949 নাকি, সরি 49 কেন বলছি, 1945 সালে, তাই না? 1945 সালে, যেটা হচ্ছে তোমার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, তাই না? প্রথম বিশ্বযুদ্ধের পর তো এটা কোনো কার্যকর হয়নি, তারপরে কার্যকর না হওয়ার জন্য তো আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়। তো তারপরে কিন্তু 1945 সালে কিন্তু তোমার রাষ্ট্রসংঘ 24শে অক্টোবর কিন্তু রাষ্ট্রসংঘ প্রতিষ্ঠা হয়। এবং এখানে কোশ্চেন আসে যে ভারত কবে এই রাষ্ট্রসংঘের সদস্য হয়? এই কোশ্চেনটাও কিন্তু আসে যে রাষ্ট্রসংঘের সদস্যপদ ভারত কবে নেয়? তো এগুলো কিন্তু সবসময় জেনে রাখবে, আমি এর আগেও ভিডিওতে এটা করিয়েছি। পরবর্তী কোশ্চেন দেখো, কেরল হাইকোর্ট কেরালা রাজ্য ছাড়াও আর, আচ্ছা বলছে কেরল যে হাইকোর্টটা আছে সেটা কেরালা রাজ্য ছাড়াও আর কোন কেন্দ্রশাসিত অঞ্চল এর আওতায় পড়ে?
কেরল হাইকোর্টের আওতায় পড়ে। যেমন আমাদের কি পশ্চিমবঙ্গের আমাদের পশ্চিমবঙ্গবাসী এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের যে বাসিন্দা তারাও কিন্তু পশ্চিম বা কলকাতা হাইকোর্টের আওতায় পড়ে। ক্লিয়ার? তো সেক্ষেত্রে এটাই বলছে যে কেরল হাইকোর্ট কেরল রাজ্য ছাড়াও আর কেন্দ্রশাসিত অঞ্চল এর আওতায় পড়ে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ তো এটা তো পশ্চিমবঙ্গের যে কলকাতা হাইকোর্ট তার আওতায় পড়ে। চণ্ডীগড়, পুদুচেরি নাকি লাক্ষাদ্বীপ? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশান ডি, এই লাক্ষাদ্বীপ কিন্তু তোমার কেরল হাইকোর্টের আওতায় কিন্তু পড়ে কেরল রাজ্য ছাড়াও। ব্যানানা কিক, ব্যানানা কিক শব্দটি কোন খেলার সঙ্গে জড়িত? দেখো কিক আছে, তো কিক মানেই কোথায় কোথায় কিক হয়? ফুটবল। তো এইভাবে কিন্তু কিছু কিছু জিনিস মনে রাখতে পারো। তো টেবিল টেনিস না, হকি না, এটা কিন্তু ফুটবল খেলার সঙ্গে জড়িত ব্যানানা কিক। নিম্নলিখিতদের মধ্যে কোন ভিটামিন বি কমপ্লেক্স গোষ্ঠীর অন্তর্ভুক্ত না? তো বি কমপ্লেক্সের কটা ভিটামিন আছে তোমরা জানো? টোটাল 8 প্রকার ভিটামিন আছে বি কমপ্লেক্স। কী আছে? B1, B2, B3, B5, B4 নেই, B5, B6, B7 আর কি B8 নেই, B9 আর B12। ওকে, B9 না B12 আছে। ওকে, তো টোটাল 8 প্রকার আছে, পরপর পড়তেই এগুলো মনে থাকবে। থিয়ামিন হচ্ছে কি B1, রেটিনল তো আচ্ছা রেটিনল। ফলিক অ্যাসিড কোনটা? ফলিক অ্যাসিড হচ্ছে তোমার হচ্ছে বায়োটিন যেটা B7। ওকে, আর রাইবোফ্লাভিন হচ্ছে তোমরা জানো B2। ওকে, রাইবোফ্লাভিন B2। তো এই যে রেটিনল যেটা হচ্ছে তোমার ভিটামিন এ রাসায়নিক নাম, এই রেটিনল কিন্তু বি কমপ্লেক্সের অন্তর্ভুক্ত নয়। পরবর্তী কোশ্চেন দেখো, বলছে কিয়োটো প্রোটোকল কত সাল থেকে কার্যকরী হয়? 2005-এর 16ই ফেব্রুয়ারি, 2005-এর 16ই ডিসেম্বর, নাকি 1997-এর 11 ডিসেম্বর, নাকি 2005-এর 16ই জানুয়ারি? তো কিয়োটো প্রোটোকল কবে কার্যকরী হয়? তো রাইট অ্যান্সার কিয়োটো প্রোটোকল কার্যকরী হয় কিন্তু 2005-এর 16ই ফেব্রুয়ারি কিয়োটো প্রোটোকল এটা কার্যকরী হয়। এবং কিসের জন্য হয়, কোথায় কিয়োটো প্রোটোকল এই মানে ইয়েটা তোমার কি বলবো এই আলোচনাটা হয়, তো এগুলো কিন্তু তোমরা জেনে রেখো। তো আজকের মতো এইখানেই কিন্তু আমাদের ভিডিওটা শেষ। যদি ভালো লাগে তোমরা লাইক করো, শেয়ার করো এবং কমেন্ট করো। তোমাদের দুটো কোশ্চেন দিয়েছি, তো এই দুটো কোশ্চেন আমাকে জানাতে পারো। আর যেভাবে বললাম, যারা মনে করবে যে আগে পিডিএফটা নিয়ে, আমি পিডিএফ কিন্তু ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, পিডিএফের লিঙ্ক দিয়ে দেবো, বা আমার যে আরও সব ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা কিন্তু এখান থেকে আগে পিডিএফটা তোমরা নিজেরা করে দেখো তোমরা কতগুলো পারছো, তারপরে তোমরা অ্যান্সারটাকে মেলাও এবং ভিডিওটা দেখে নাও পুরোটা। ওকে, তো পরবর্তী ভিডিওর জন্য পরে দেখা হবে। যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো।